সরকারের আশ্বাস ছিল তেলের দাম বাড়ানো হবে না, কিন্তু তা বাড়ানো হলো। দাম বাড়লে তেলের পাম্পে দীর্ঘ অপেক্ষার অবসান হবে বলা হলেও তা হয়নি। রাইড শেয়ারে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, বিআরটিএতে চলছে বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক। ওদিকে এক মাসে 2 দফায় 599 টাকা দাম বাড়ল এনপি গ্যাসের। সরকার বলছে বিশ্ববাজারের চাপ ভর্তুকির বোঝা। মন্ত্রী বলছেন সংকট নেই, যা দেখছেন তা কৃত্রিম সংকট। অন্যদিকে বিরোধী দল বলছে এটা পরিকল্পিত লুকোচুরি এবং জনগণের সঙ্গে প্রতারণা। প্রশ্নগুলো তাই আরো জোরালো, সংকট নাকি কৃত্রিম সংকট, নাকি আসলেই লুকোচুরি? জনজীবনে এর বহুমুখী প্রভাবের স্রোত কি করে সামাল দেবে নতুন সরকার? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমার হাতের ডান দিক থেকে শহীদুল ইসলাম বাবুল, এমপি, ফরিদপুর 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বললেন তেলের দাম বাড়াবে না সরকার, দাম বাড়লে মূল্যস্ফীতি হবে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি বললেন পৃথিবীর বহু দেশে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। ঠিক তার ঘণ্টা তিনেকের মধ্যে তেলের দাম বাড়ানো হলো। কেন বাড়াতে হলো? অর্থমন্ত্রী বললেন আইএমএফ এর শর্তের সাথে এর কোনো সম্পর্ক নেই। আবার তিনি বললেন তেলের দাম তো আইএমএফ এর মিটিংয়ে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে। তিনি যে ওয়াশিংটন ডিসিতে গেলেন যে মিটিংয়ে, সেই মিটিংয়ে যাওয়ার আগে। তার মানে এতদিন বিষয়টা জানতে দেওয়া হয়নি। এই লুকোচুরিটা কেন? না, লুকোচুরির ব্যাপার কেন? লুকোচুরি তেলের দাম বাড়াবো এর জন্য লুকোচুরি? এটা তো প্রয়োজন ছিল তেলের দাম বাড়ানোটা দীর্ঘদিন। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি মানুষের উপর জনজীবনে চাপ পড়বে সেই জন্যে অন্যভাবে সেটাকে পুষিয়ে নেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এর ফলে নানাবিধ সংকট তৈরি হচ্ছিল। কারণ তেল পাচার হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে তেল যারা মজুত করে, তারা তো লাভ না হলে দীর্ঘদিন ধরে তেলের একটা হাইপ চলছে যে জ্বালানির দাম বাড়বে বাড়বে বাড়বে। যারা মজুত করেছে তারা মজুত করার পরে না বাড়া পর্যন্ত এটা মার্কেটে ছাড়ছে না, এরকম একটা ব্যাপারও আছে। আর আপনি ভর্তুকি কতদিন দিবেন? এখন বিচ্ছিন্নভাবে সরকারের কে কি বলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু তেলের দাম বাড়ানো যে অযৌক্তিক কোনো ব্যাপার হয়েছে মোটেও সেটা না। কারণ এখনও বাড়ানোর পরেও আমি আপনাকে পরিসংখ্যান দিই যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন ডিজেল এবং পেট্রোলের দাম বাংলাদেশে। এবং কত পার্থক্য আপনি দেখেন, ধরেন বাংলাদেশে 135 টাকা, ইন্ডিয়ায় 153, ডিজেলের কথা বলছি আমি, এবং পাকিস্তানে 162 বাড়ানোর পরেও, নেপালে 198 এবং আপনার শ্রীলঙ্কায় 212, 212 টাকা ডিজেলের দাম। বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বাড়ানোর পরেও। আর পেট্রোলের দাম যদি আপনি জিজ্ঞেস করেন তো ডিজেলের দাম, এটা গেলো পেট্রোলের, ডিজেলের দামও একই অবস্থা, 115 টাকা বাংলাদেশে, ইন্ডিয়া 122 টাকা, পাকিস্তানে 157 টাকা এবং নেপালে 170 টাকা, শ্রীলঙ্কায় 195 টাকা। তাহলে এই যে এতদিন ভর্তুকি দিয়ে দিয়ে এখনও ভর্তুকি দিতে হবে, সবচাইতে বেশি ভর্তুকি দিতে হবে, সেই জন্য তেলের দাম বাড়ানো এটা অপ্রাসঙ্গিক না। যারা অর্থনীতি বা ন্যূনতম যাদের মেধাবুদ্ধি আছে তারা জানেন যে এটা বরং তুলনামূলক কমই বাড়ানো হয়েছে। এরপরেও অনেক ভর্তুকি দিয়ে ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন টাকা এই তেলের ভর্তুকির জন্য কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, সেটাও আমরা অর্থমন্ত্রীর বক্তব্যও শুনছিলাম এই বিষয়টা। এখন একটা বিষয়, যেমন এটার যে প্রভাবটা পড়বে বাজারে, যেমন কিছুক্ষণ আগেও চিফ হুইপ তিনি সংসদ থেকে বেরিয়ে তিনি যেটি বললেন যে যেই পরিমাণে যে হারে বাড়ানো হয়েছে ঠিক সেই হারেই অন্যান্য জিনিসের দামও বাড়াতে হবে, এর চাইতে বেশি বাড়ালে সরকার কঠোর হবে। এখন ডিজেলের দাম বাড়ানো হলো, ট্রেনও তো ডিজেলেই চলে, সেক্ষেত্রে আমাদের এই মূল্যমানগুলো এবং এগুলোর নিয়ন্ত্রণটা কিভাবে করবে সরকার? না, নিয়ন্ত্রণ এটা তো মূল্যস্ফীতি কিছুটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তেলের দাম এটা তো এই সংকট ধর বিএনপি বা আমরা তৈরি করিনি, বাংলাদেশ তৈরি করেনি, এটা সারা দুনিয়ায় বেড়েছে। সেটা সমন্বয় করা হবে, মূল্যস্ফীতি খানিকটা হবে, সেটা যাতে অতি মূল্যস্ফীতি না হয় তার জন্য সরকার পক্ষ থেকে নানান ধরনের মেকানিজম, মেশিনারিজ এবং নজরদারি যেটা করবার সেটা করা হবে। আর আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে, এটা ঠিক, 1 টাকা বাড়লে তেলের দাম তুলনামূলক ভাড়া বাড়ে 2 টাকা, এরকম বিষয় আছে। কিন্তু সেটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় বা করার প্রয়োজন সেটা করা হবে। এবং আমি মনে করি না এই দামটা এটা পার্মানেন্ট কোনো ইস্যু। যেহেতু বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজারের একটা ইস্যু আছে, তেলের দাম কমা শুরু হয়েছে, যুদ্ধ পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় তেলের দাম আরও কমে যাবে। এটা সমন্বয় করার ব্যাপার আসলে। এবং বিপিসি যেটা বলছে যে প্রত্যেক মাসে মাসে তারা এটা সমন্বয় করবে, এটা আগে থেকেই চলে আসছিল। আচ্ছা, তেল আপনি একটু খবর নিয়ে দেখবেন, আপনারা জার্নালিজম করেন, তেলের সাপ্লাইটাকে আগের চেয়ে কমেছে না বেড়েছে? হঠাৎ করে তো বাংলাদেশে তেলের প্রয়োজনীয়তা 1.5 গুণ হয়ে যাবার কোনো কারণ নাই, আছে কি?
এটা তো হবার কোনো কারণই নাই। নিশ্চয়ই এর পিছনে কোনো অসাধু উদ্দেশ্য, চক্র, মজুদ, সিন্ডিকেট যাই বলেন, এটা থাকতে পারে। যারা এক্সপেক্ট করছিল যে দাম বাড়লে তারা সেই তেলটা বের করবে। তো আস্তে আস্তে আমার মনে হয় এখন যাদের মজুদ ছিল তারা তো লাভের আশাই করেছে, তো লাভটা যদি তারা পায়, কম পাচ্ছে আর কি, হয়তো আরো বেশি লাভের আশা করলে করতে পারতো, আরো বেশি দাম বাড়বে এক্সপেকটেশন থাকতে পারলেও পারতো। আমার ধারণা যে যাদের মজুদ আছে, গোপন মজুদ আছে, তারা এরপরে কিছুটা হলেও তেলের বাজার স্বাভাবিক হবে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিনের কাছে যেতে চাই। আপনি সরকার পক্ষের বক্তব্যটা শুনলেন, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, যেমন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বললেন, এইটি একটি কৃত্রিম সংকট তৈরি করে, মানুষের একটা ভোগান্তি তৈরি করে তারপর তেলের দামটা বৃদ্ধি করা হলো। পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে, সরকারের প্রশ্রয় বা অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। প্রশ্নটা হচ্ছে, সরকারের প্রশ্রয় আর অংশগ্রহণ কোথায় কোথায় দেখছেন, কিভাবে করছে তারা এমনটা? ধন্যবাদ। যারা দেখছেন শুভেচ্ছা, এবং আমার সহালোচকদের শুভেচ্ছা। দেখেন, আমি একটু শুরু করতে চাই যে এই বলে যে সরকার দলের যারা আছেন তারা কিন্তু কোনোভাবেই এই সংকটটা দেখতে পাচ্ছেন না। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে চারদিকে আমরা দেখছি, আমরা ঘর থেকে বের হলেই দেখছি যে এই তেলের পাম্পের সামনে যে লাইনটা, এই লাইন তো আসলে অনেক দূর যাচ্ছে এবং সেটার কারণে অনেক যানজট হচ্ছে। কিন্তু কোনোভাবেই আমি দেখলাম না যে কোনো আমার সরকার দলীয় যারা ভাইরা আছেন তারা কোনোভাবেই এটি স্বীকার করছেন না এবং দেখছেনও না। ওনারা সবসময় বলছিলেন যে তেলের কোনো সংকট নাই এবং পাম্পগুলোতে তেল আছে। এখন দেখেন, সরকার একটা ক্রেডিট বাজির রাজনীতি করেছে এই একটা সংকট নিয়ে। দেখেন, বৈশ্বিক পরিস্থিতি সেটাতে খুব স্বাভাবিক যে বাংলাদেশে জ্বালানির সংকট হবে এবং তেলের দাম বাড়বে। সেই জায়গাতে তো আসলে এই নতুন একটা গঠিত সরকার, তার হাতে তো আসলে কিছু নাই। অনেক সময় সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা অ্যাকনলেজ করা, সমস্যা স্বীকার করা, এবং সেটা না করে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তেলের কোনো অসুবিধা নাই, জ্বালানির কোনো সংকট নাই, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই, শুধুমাত্র আমরাই শুধু বলে যাচ্ছি। এবং আমরা যখন আলোচনা করছিলাম তখন আমাদের বলা হচ্ছে যে সরকারের আসলে ভালো কাজ আমাদের সহ্য হচ্ছে না। সিন্ডিকেট যারা ছিল তাদেরই কিন্তু এখন জয় জয়কার, কারণ এক লাফে যখন 16% এই দাম বাড়ানো হলো, সেখানে কিন্তু আসলে এখন কি করবে, এখন সিন্ডিকেটে যারা আসলে তেলগুলো মজুত করেছে তারা কিন্তু এখন বেশি দামে বিক্রি করবে। এবং সরকারেরও মাঝখান দিয়ে এতদিন ধরে দাম না বাড়ানোর যে একটা ক্রেডিট, সেটা ওনারা নিতে পারছেন। এবং এর মধ্যে কি হলো, আসল ভোগান্তিতে কারা পড়লো, জনগণ। সুতরাং এটি আমার মনে হয় সরকারের সাথে একটা সূক্ষ্ম একটা এখানে যোগাযোগ থাকতে পারে যারা মজুতদার তাদের, কারণ এই সিন্ডিকেট তো তারা আসলে ভাঙতে পারলো না। এখন সিন্ডিকেট আসলে কারা? সিন্ডিকেট সবসময় আমরা সিন্ডিকেটকে তখন আমরা কখনো দেখি নাই, তো সিন্ডিকেট কখনো দেখা যায় না। এটা কি হয়, যারা ক্ষমতাসীন তাদের সাথে এক ধরনের যোগাযোগ থাকে। সুতরাং এই জায়গা থেকে সরকার ক্রেডিটবাজির একটা রাজনীতি করলো, সাধারণ মানুষের ভোগান্তি হলো এবং মজুতদারদের পক্ষে একটা বড় একটা জয় জয়কার হলো। এবং এই সিন্ডিকেট তো ভাঙতে পারলো না, এটা তো সরকারের একটা বড় ব্যর্থতাই। এবং সেখানে আরো এই সিন্ডিকেটকে আমার মনে হয় একটু শক্তিশালী করা হলো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মাধ্যমে। এবং এক কথায় সরকারের পক্ষ থেকে এই ম্যানেজমেন্টটা খুব দুর্বল ছিল, এবং এই ম্যানেজমেন্টটা আসলে ঠিকঠাক করতে পারলে আমার মনে হয় যে আজকে যে পরিস্থিতিতে আমাদের পড়তে হচ্ছে, এই পরিস্থিতিতে পড়তে হতো না। ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই।